হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো ডিমন স্লেয়ার সিজন 4 এর এপিসোড নাম্বার 7। আর তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকেই বলতে চাই, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। তোমাদের সাপোর্ট যত বেশি বেশি পাবো, ভিডিও তত বেশি বেশি আমি বানাতে পারবো। সো আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। সো আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো আমরা দেখেছিলাম যে তানজিরো, জেনেৎসু এবং ইনোসুকে তারা তিনজনই তাদের পরের হাসিয়া ট্রেনিং মানে গিওমের কাছে চলে এসেছিল, যেখানে গেন্নিয়ার অ্যাডভাইসকে ফলো করে তানজিরো র্যাপিডেটেড অ্যাকশন ইউজ করে, যার ফলে সে বড় সেই পাথরটাকে সরাতে সক্ষম হয়ে যায়, যেটা থেকে জেনেৎসু এবং ইনোসুকে অনেক অবাক হয়ে যায়। তানজিরো তারপর সেটাকে সরিয়ে যাচ্ছিল, মানে ধাক্কা দিয়ে যাচ্ছিল, এবং সে তার হিপস এবং তার পায়ের মাসলকে ইউজ করছিল। তো তানজিরোকে দেখে ইনোসুকে অনেক জোশে চলে আসে এবং সে তার মনে বারবার টেম্পোরার বিষয়ে ভাবতে থাকে, যার ফলে সেও সেই বোল্ডারকে ধাক্কাতে সক্ষম হয়ে যায়। এটা থেকে জেনেৎসুর অনেক রাগ হয়, কারণ এখন মাত্র শুধুমাত্র সেই বাকি থেকে গেছে। তারপরে জেনেৎসুর কাছে তার কাসুগাই বার্ড চুনতারও চলে আসেন, যে কান্না করছিল এবং তার কাছে একটা লেটারও ছিল। জেনেৎসু তো ফার্স্টের দিকে তার উপর তেমন একটা নজর দেয় না, বাট চুনতারও যখন তাকে ঠোকরানো শুরু করে তখন জেনেৎসু সেই লেটারটা দেখতে পায়। ওইদিকে তানজিরো সেই বোল্ডারটাকে 100 মিটার পর্যন্ত ধাক্কিয়ে নিয়ে যায়, যার ফলে তার সেই ট্রেনিংটা সে কমপ্লিট করে ফেলে। এবং তানজিরো অনেক খারাপভাবে হাঁপিয়ে গিয়েছিল, সে সেখানেই শুয়ে পড়ে এবং তার অনেক পানি তৃষ্ণাও পেয়েছিল। সে পুরোপুরি একদম ডিহাইড্রেট হয়ে গিয়েছিল, কারণ এই পাথরটাকে ঠেলার সময় তার শরীর থেকে ঘামের মাধ্যমে অনেক পানি বের হয়ে গেছে। তানজিরোর মনে হচ্ছিল যে সে সেখানেই মারা যাবে। তো সে শেষবারের মতো তার ফ্রেন্ডদের মনে করতে থাকে এবং তাদের কাছে সাহায্য চায়। তারপরে তার কাছে গিওমি চলে আসেন এবং তানজিরোর মুখের উপর পানি ঢেলে তার তৃষ্ণা মেটায়। গিওমি তানজিরোকে তার ট্রেনিং ফুলফিল করার জন্য তাকে কনগ্রাচুলেশন জানায় এবং সর্টসমিট বিলে যে তানজিরো যা যা করেছিল সেগুলোর জন্য তানজিরোর অনেক প্রশংসাও করে। তানজিরো তার কথা শুনে একটু কনফিউজ হয়ে যায়। গিওমি তাকে বলে যে তানজিরো নেজুকোর বদলে গ্রামের মানুষদের প্রাধান্য বেশি দিয়েছিল এবং এই ভালো কাজটা করার জন্য তার নিজের উপরই গর্ব হওয়া উচিত। সে অনেক ভালো একজন তলোয়ারবাজ। তানজিরো তখন বলে যে আপনি ভুল বলছেন, সেই ডিসিশনটা আসলে নেজুকোরই ছিল। আমি তো কিছু ডিসাইডই করতে পারছিলাম না। যদি গ্রামের মানুষরা মারা যেত তাহলে কিন্তু আমি আপনার এই প্রশংসার ভাগিদার হতাম না। এটা শুনে গিওমি একটু চিন্তায় পড়ে যায়। সে মনে করে যে বাচ্চারা মাসুম এবং দুর্বলই হয় না, বরং তারা মিথ্যকও হয়। বাট সে তানজিরোর মধ্যে এমন কিছু দেখতে পায় না। তানজিরো বলে যে সে সবসময় ভালো রাস্তাতেই চলতে চায়, বাট সে এটা জানে না যে সামনে গিয়ে কি হবে। বাট কেউ না কেউ সবসময় তাকে সাহায্য করে সঠিক রাস্তাটা দেখাতে। এই কারণে সে এখন পর্যন্ত কোনো ভুল করেনি। তানজিরো গিওমের রেসপেক্টের লাইক না। তারপরে তানজিরো গিওমির কাছে তাকে পানি খাওয়ানোর জন্য এবং তাকে ট্রেনিং করার জন্য তার কাছে শুকরিয়া জানায়। গিওমি বলে যে তার এখন কোনো ডাউট নেই, যে কেউ তার বিষয়ে যা কিছুই বলুক সে এখন থেকে তানজিরো রেসপেক্ট করে। তানজিরো বুঝতে পারে না যে তার এই কথার মানে কি। তারপরে গিওমি তাকে তার পাস্টের কাহিনী বলা শুরু করে দেয়। তো গিওমির ব্যাক স্টোরি আমি অলরেডি ডিটেলসে এক্সপ্লেন করে রেখেছি। তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো গিওমি ফার্স্টে একটা মন্দিরে অনাথ বাচ্চাদের দেখাশোনা করত। সে তাদের জন্য মানুষের কাছে থেকে চেয়ে চেয়ে খাবার নিয়ে আসতো। তো তাদের মধ্যে একটা বাচ্চা সায়ো তার নিজের ফিশটা গিওমিকে দিতে চায়, কারণ কম খাওয়ার ফলে গিওমি অনেক চিকন হয়ে গিয়েছিল। গিওমি সায়োকে বলে যে সেটা ট্রেনিংয়ের মাধ্যমে তার ক্ষুধাকে সে সহ্য করে নিতে পারে। তো এই ফিশটা তোমারই খাওয়া উচিত। সব বাচ্চারা তখন খাওয়া শুরু করে দেয়। তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না, বাট তারপরেও তারা একটা পরিবারের মতোই ছিল এবং তারা একে অন্যের সাহায্য করত। গিওমি এইভাবেই তার ফুল লাইফ স্পেন্ড করতে চেয়েছিল। বাট একদিন একটা বাচ্চা নিয়ম ভঙ্গ করে ফেলে এবং সে রাত হওয়ার পরেও টেম্পলে আর ফিরে আসে না। তারপরে তার সামনাসামনি একটা ডিমনের সাথে হয়। সে তার নিজের জীবনকে বাঁচানোর জন্য ডিমনকে বলে যে টেম্পলে গিওমি এবং আরো 8টা বাচ্চা আছে, তাদেরকে খেয়ে ফেলো। ডিমনের থেকে বাঁচার জন্য গিওমি প্রত্যেক রাতেই মন্দিরের চারপাশে অস্ট্রেলিয়া ফুল দিয়ে বানানো আগরবাতি জ্বালিয়ে রাখত। বাট সেই বাচ্চাটা এসে সব আগরবাতিগুলো নিভিয়ে দিয়েছিল এবং সে ডিমনকে টেম্পলের মধ্যে ঢুকতেও সাহায্য করেছিল। টেম্পলের মধ্যে এন্টার করার সাথে সাথে সেই ডিমনটা 4টা বাচ্চাকে সেখানেই মেরে ফেলে। আওয়াজ শুনে গিওমি ঘুম থেকে উঠে যায় এবং সে বাকি 4 বাচ্চাদের বাঁচানোর জন্য চেষ্টা করছিল। বাট তাদের মধ্যে 3টা বাচ্চা গিওমির কথা শোনে না এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারাও ডিমনের হাতে মারা যায়। সে সময় না খাওয়ার কারণে গিওমি অনেক চিকন ছিল, যার ফলে তার আওয়াজও অনেক কম ছিল এবং সে একজন অন্ধও ছিল। তো যার কারণে বাচ্চাদের কাছে মনে হয়নি যে গিওমি তাদের সুরক্ষা করতে পারবে। এবং তানজিরো এখনই জানতে পারলো যে গিওমি অন্ধ। শুধুমাত্র একটা বাচ্চা ছিল যে গিওমির কথা শুনেছিল এবং সেটা ছিল সায়ো। সায়ো একলাই গিওমির পিছে লুকিয়ে ছিল। তো গিওমি সায়োকে যেভাবেই হোক বাঁচাতে চাচ্ছিল। এই কারণে সে ডিমনের সাথে ফাইটের ডিসিশন নেয়। সে ডিমনের 2টা হাত ধরে একদম ছিঁড়ে ফেলে
এবং সে ডিমনের মুখের ওপর অনবরত একটানা ঘুষি মেরেই যাচ্ছিল। গিওমি সব খুন খারাপি মারামারি একদম পছন্দ করত না, এবং সেটাই প্রথমবার ছিল গিওমি যেখানে তার ফুল পাওয়ার দিয়ে ঘুষি মেরেছিল, এবং তার নিজের পাওয়ার দেখে সে নিজেই ভয় পেয়ে গিয়েছিল। যদি সেদিন ডিমনের অ্যাটাক না হতো তাহলে গিওমি কোনোদিন জানতেই পারতো না যে সে এতটা পাওয়ারফুল। গিওমি সকাল হওয়া পর্যন্ত সে ডিমনের মুখের ওপর ঘুষি মেরেই যাচ্ছিল। এই ফাইটে গিওমিও অনেক আঘাত পেয়েছিল। সে সায়োকে বাঁচানোর জন্য তার নিজের জানকে ঝুঁকিতে ফেলে দিয়েছিল। বাট যখন মানুষজন এখানে সাহায্য করার জন্য চলে আসে তখন সায়ো গিওমের পিছনে কি বলেছিল তোমরা জানো? সেই লোকটা একটা মনস্টার, সেই সবাইকে মেরে ফেলেছে। এটা শুনে তানজিরও অনেক অবাক হয়ে যায়। গিওমি বলে যে রাতে যেটা হয়েছে সেটাকে দেখে সায়ো সম্ভবত ভয় পেয়ে গিয়েছিল। এছাড়াও সায়ো 4 বছরের ছিল, সো যার কারণে তার ভুল হয়ে গিয়েছিল। বাচ্চারা এমনই হয়। গিওমি চেয়েছিল যে সায়ো তার প্রশংসা করবে, বাট সে বুঝে গিয়েছিল যে বাচ্চারা শুধুমাত্র তার নিজেদের বিষয়ে ভাবে, এবং সকাল হওয়ার কারণে সে ডিমনের লাশটাও ভস্ম হয়ে গিয়েছিল। সেখানে শুধুমাত্র গিওমি এবং বাচ্চাদের লাশই পড়েছিল। তো গিওমের উপরে মার্ডারের কেস দিয়ে দেওয়া হয় এবং তাকে ফাঁসির মৃত্যুদণ্ডও শোনানো হয়। যদি মাস্টার কাগায়া তাকে বাঁচাতে না আসতো তাহলে গিওমি এতদিনে মৃত থাকতো। সেই দিনের পর থেকে গিওমি কারোর উপরে ভরসা করে না, এবং সে তানজিরের উপরেও সন্দেহ করেছিল। মানুষের আসল চেহারা তাদের ভয়ানক পরিস্থিতিতেই সামনে চলে আসে। বাট তানজিরো না তো ময়দান ছেড়ে পালিয়েছে, না তো সে কোনো মিথ্যা বলেছে। তুমি একজন ভালো মানুষ। অনেক কম মানুষই হয় যারা এই রকমের কোয়ালিটি সব পরিস্থিতিতেই মেনটেন করতে পারে। আমি অনেক মানুষকে আমার মনের চোখ দিয়ে দেখেছি। তো আমি এটা বলতে পারি যে তানজিরো, তুমি একজন স্পেশাল চাইল্ড, এবং আমি তোমাকে সাহায্য করব যাতে করে তুমি সঠিক রাস্তাতে চলতে পারো এবং কখনোই যেন তোমার রাস্তা না হারিয়ে ফেলো। এটা শুনে তানজিরোর চোখ দিয়েও পানি চলে আসে। সে গিওমিকে থ্যাংক ইউ বলে এবং তাকে বলে যে সে তার সবকিছু দিয়ে চেষ্টা করবে। তারপরে গিওমি তানজিরোর মাথাতে হাত বুলাতে থাকে, ঠিক যেভাবে সে সায়োর মাথার উপর হাত রাখতে। তারপরে সে বলে যে তানজিরোর সাথে তার ট্রেনিং এখন ফুলফিল হয়ে গেছে। তারপরে খাবার খাওয়ার সময় গেন্নিয়া তানজিরো এবং ইনোসুকে বলে যে এত সবকিছু হওয়ার পরেও গিওমি একজন ভালো মানুষ। গেন্নিয়ার মধ্যে কোনো ট্যালেন্টই নেই, এই কারণে গিওমি তার সাইড কিক তাকে বানায়নি। বাট এটা জানার পরেও যে গেন্নিয়া একটা ডিমনকে খেয়েছে, গিওমি তাকে তার স্টুডেন্ট বানিয়ে নিয়েছে। গিওমি গেন্নিয়াকে শিনোবুর কাছেও নিয়ে গিয়েছিল তার বডিকে চেক আপের জন্য। শিনোবু গেন্নিয়াকে অনেক লেকচার দিয়েছিল সে কিভাবে ডিমনকে খেয়েছিল। ওইদিকে ইনোসুকে মাছ খেতে খেতে জেনেৎসুর জন্য রাখা মাছটাকেও খাওয়া শুরু করে দেয়, কারণ জেনেৎসু সেখানে ছিল না। তানজিরো তাকে বলে যে তুমি তারটা খেয়ে নিলে সে পরে কি খাবে। তারপর ইনোসুকে সেই ফিশটা আবার রেখে দেয় এবং বলে যে তুমি সবসময় অন্য চিন্তাই করতে থাকো। গেন্নিয়া তানজিরোকে বলে যে তুমি অনেক জেদি, তো শিনোবু সম্ভবত তোমাকেও লেকচার দিয়েছে। তানজিরো বলে যে না, এমনটা না, আর শিনোবু শুধুমাত্র তার হেলথের জন্য চিন্তা করে। তানজিরো তারপরে বলে যে খাওয়া শেষ করে সে গিও ট্রেনিং এর জন্য তার কাছে যাবে। সে গেন্নিয়াকে তার সাথে যেতে বলে, বাট গেন্নিয়া বলে যে সে যেতে চাইলেও যেতে পারবে না, কারণ সে এখন পর্যন্ত সে বোল্ডারকে 109 মিটার পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারেনি, কারণ সে ব্রিথিং টেকনিক ইউজ করতে পারে না। এটা শুনে ইনোসুকে গেন্নিয়ার মজা নেওয়া শুরু করে দেয়, যার ফলে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইনোসুকে আটকানোর জন্য তানজিরো তার উপরেই বসে যায়। তানজিরো বলে যে সে যাওয়ার আগে গেন্নিয়ার কাছে তার ফাই উইন্ড হাসিরা সানেমির বিষয়ে কিছু কথা বলতে চায়। তারপরে তানজিরো জেনেৎসুর সাথে মিট করতে যায়। সে তাকে জিজ্ঞাসা করা যে সে তার বোল্ডার ধাক্কাতে পেরেছে না পারেনি। জেনেৎসু খুব শান্তভাবেই তাকে না বলে। তানজিরো বলে যে সে তার নেক্সট ট্রেনিং এর জন্য গিওর কাছে যাচ্ছে, বাট সে জেনেৎসুর জন্য অনেক চিন্তা করছে, কারণ অনেকক্ষণ ধরে জেনেৎসু অনেক শান্তভাবে বসে আছে। জেনেৎসু তাকে যাওয়ার জন্য গুড লাক বলে এবং বলে যে আমি বুঝতে পেরেছি আমার এখন কি করতে হবে। তানজিরো জেনেৎসুর জন্য একটু চিন্তা করতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করা যে সে কি তাকে কোনো সাহায্য করতে পারে। বাট জেনেৎসু তাকে বলে যে তানজিরো তুমি শুধু তোমার কাজ করো। তারপরে সে তানজিরোকে বলে যে তুমি একজন ভালো পারসন, সো ধন্যবাদ, বাট তারপরে এমন কিছু আছে যেটা আমাকে নিজেই করতে হবে। আমরা জেনেৎসুর চেহারা দেখতে পাই, যার মুখে অনেক রক্ত লেগেছিল এবং তার হাতে জন্তাদার দেওয়া সেই লেটারটাই ছিল। সেটাকে পরে জেনেৎসু সম্ভবত এত সিরিয়াস হয়ে গেছে। তো এই লেটারটা কিসের ছিল তোমরা জানলে অবাক হয়ে যাবা। এটার উপর আমার একটা ভিডিও বানানো আছে ইনফিনিটি ক্যাসেল আর্কের পার্টের ভিতরে। তোমরা যদি স্পয়লার নিতে চাও তাহলে এই ভিডিওটা দেখে আসতে পারো। তো তারপরে তানজিরো জেনেৎসুর বিষয়ে ভাবতে থাকে, সে নেজোকোর বিষয়েও ভাবতে থাকে, যাকে সে হাসিয়ার ট্রেনিং এ আসার আগেই ছেড়ে এসেছে। সে ভাবতে থাকে সম্ভবত নেজোকো একলা হয়ে গেছে। তো কিছুক্ষণ পর তানজিরো গিউ ট্রেনিং ইয়ার্ডে চলে আসে। তো ইয়ার্ডের বাইরে সে দেখতে পাই গিউ এবং সানেমি তাদের নিজেদের মধ্যে ট্রেনিং করছিল। সানেমি উইন্ড ব্রিথিং এর ফার্স্ট ফর্ম ইউজ করে গিউর উপর অ্যাটাক করে, যেটাকে গিউ তো আটকিয়ে দেয়, বাট তার কাঠের তলোয়ারের উপর ক্র্যাক চলে আসে। তানজিরো তাদেরকে এত ফাস্টলি ফাইট করতে দেখে অবাক হয়ে যায়, বাট এখন সে সবকিছু একদম ক্লিয়ার দেখতে পাচ্ছিল। ফাইট করতে করতে সানেমি গিউকে একটু চেতিয়ে দেয়। তুমি বলেছিলে না তুমি আমাদের সবার থেকে আলাদা, বাট শুধুমাত্র সেখানে তানজিরোই ছিল যে সেই লাইনের আসল মায়াটা সম্পর্কে জানতো। তো তাদের মধ্যে খুব ভালোই ফাইট হয় এবং একটা সময় তাদের দুজনেরই তলোয়ার ভেঙে যায়। সানেমি তারপরে বলে যে তাহলে চলো এখন হাত দিয়ে ফাইট করি।
বাট তানজিরো তাদের মাঝখানে এসে তাদেরকে ফাইট করতে মানা করে। সানিমি যে তানজিরোর উপর এখনো রেগেছিল সে তানজিরোকে মনে করিয়ে দেয় যে তার এবং তানজিরোর দূরে থাকার জন্য অর্ডার দেওয়া হয়েছে, তো আমার সামনে আসা তোমার সাহস কিভাবে হলো? তানজিরো তখন বলে যে তোমরা দুজন কি ওহাগি মিষ্টির জন্য ফাইট করছো? আমি তোমার জন্য বানিয়ে দিব। সানিমি রাগান্বিত অবস্থায় তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি মজা করছো? বাট তানজিরো বলে যে একদমই না, তুমি মিষ্টি অনেক পছন্দ করো তাই না? তানজিরো যখন সানিমির কাছে ট্রেনিং করছিল তখন সে বারবার মিষ্টির গন্ধ পেত, তো এইভাবে সে জানতে পেরেছে। তারপরে গিয়েও সানিমিকে জিজ্ঞাসা করে তোমার কি ওয়াগি মিষ্টি পছন্দ? তানজিরো তাদের কথার মাঝখানেই বলে যে আরে মিষ্টি তো অনেক টেস্টি হয়, আমারও আমার দাদির হাতের ওয়াগি অনেক পছন্দের ছিল। সানিমি তারপর রাগের চোটে তানজিরোকে একটা ঘুষি মেরে উড়িয়ে দেয়। তানজিরো যখন হোশ আসে তখন গিয়েও তার পাশে বসেছিল। সে তানজিরোকে বলে যে সানিমির রাগের ঠেলা এখান থেকে চলে গেছে। তানজিরো জিজ্ঞাসা করে যে তারা দুজন ফাইট কেন করছিল, যেটা শুনে গিয়েও বলে যে তারা ফাইট করছিল না, তারা ট্রেনিং করছিল। এটাও হাসিয়া ট্রেনিং এর একটা পার্ট, এই জন্যই তাদের কাছে কাঠের তলোয়ার ছিল। তো তানজিরো তাদের ট্রেনিং এর মধ্যে ইন্টারফেয়ার করার জন্য তার কাছে ক্ষমা চায়। গিয়েও বলে যে কোনো সমস্যা নেই, সানিমি সবসময় রাগান্বিত থাকে। তো গিয়েও যার কারণে তার সামনে কিছু বলতে পারে না, বাট সে এখন সানিমির ফেভারিট ফুড বিষয়ে জানতে পেরেছে। তো গিয়েও এখন থেকে তার পকেটে ওয়াগি রেখে দেবে এবং সানিমিকে সেটা দিয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করে নেবে, যেটা তানজিরোর কাছে অনেক ভালো আইডিয়া লাগে। এভাবে তাদের সবার মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যাবে। ওইদিকে সানিমি একলাই বাসায় যাচ্ছিল এবং সে অনেক রাগান্বিত ছিল কারণ তানজিরো তার ট্রেনিংকে নষ্ট করে দিয়েছে। আজ ট্রেনিং করার জন্য মুইজুডো এবং ওবানায়ও ছিল না। সানিমি তখন ভাবতে থাকে যে তানজিরো কি আসলে এতটা স্টুপিড, নাকি সে সবাইকে দেখায় সে এমন স্টুপিড। তখন সানিমি জঙ্গলের মধ্যে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং সে তার হাত দিয়ে সেই জিনিসটাকে ধরে ফেলে। সে দেখতে পায় যে তার হাতে একটা ডিমনের চোখ ছিল, যেটা দেখে সানিমি একদম কনফিউজ হয়ে যায় এবং সেই ডিমনের চোখটা ভস্ম হয়ে উড়ে যায় এবং সানিমি বুঝতে পেরে যায় যে ডিমনরা তাদের এরিয়াতে ঢুকে গেছে। তারপরে আমরা উবেয়াশিকি ম্যানশনকে দেখতে পাই, যেখানে মাস্টার কাগায়া এবং তার ওয়াইফ ছিল। হঠাৎ করে ম্যানশনের দরজা খুলে যায় এবং আমরা সেখানে একটা পার্সনকে দেখতে পাই যে ভিতরেই আসছিল, এবং এটা আর কেউই ছিল না, ডিমনের কিং মুজান ছিল। মুজান মাস্টার কাগায়ের দিকে হেঁটে হেঁটে আসছিল এবং মুজানের এই এন্ট্রিটা কিন্তু সেই লেভেলের ছিল। মুজান কাগায়ার একদম সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। কাগায়া যার মুখে এবং চোখে পটি দিয়ে বাঁধা ছিল সে তার মেহমানের দিকে ঘুরে তাকায় এবং বলে যে তো শেষমেশ তুমি চলে এসেছো এবং তোমার সাথে এটাই আমার ফার্স্ট সাক্ষাৎ, তাই না? মুজান কি বলছো যে? মুজান বলে যে তোমার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে কাগায়া। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, এই এপিসোডের সাথে হাসিয়া ট্রেনিং আর্কটা শেষ হয়ে যায়। তো পরের এপিসোডটা এই সিজনের লাস্ট এপিসোড হবে এবং সেই এপিসোডের সাথেই ইনফিনিটি ক্যাসেল আর্ক শুরু হয়ে যাবে। তো মুজান এখানে কেন এসেছে এটা আমরা জানতে পারবো পরের এপিসোডেই, এবং পরের এপিসোডটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলোতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।